বাংলাদেশ আফগানিস্তান যদি হয়ে যায়, এটা বাংলাদেশের সবথেকে বড় দুর্ভাগ্যের হয়। তোমরা যখন তাকে উচ্ছেদ করলে, সেই উচ্ছেদটা অগণতান্ত্রিক পদ্ধতিতে করলে, কিন্তু করলে তো তোমরাই। তাহলে এতদিন ধরে তাকে সহ্য করেছিলে কেন? আমার মুখ্যমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী, তিনি আমারও প্রধানমন্ত্রী। ভারতবর্ষ ভৌগোলিক অবস্থানটা এমন, বাংলাদেশ হচ্ছে ল্যান্ডলকড, শুধু না, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া লকড কান্ট্রি। একদিকে পশ্চিমবঙ্গ, একদিকে আসাম, একদিকে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং ইত্যাদি রাষ্ট্র। ইতিমধ্যে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অগ্নিদগ্ধ পরিস্থিতি। তবে যে প্রশ্নটা উঠছে, বাংলাদেশ কি আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে, বা ভবিষ্যৎ কি আফগানিস্তান? কারণ ইতিমধ্যে ফতোয়া জারি করা হয়েছে গহরডাঙ্গাতে, এবং সেখানে ফতোয়ায় মূলত বলা হয়েছে যে যারা মহিলারা রয়েছেন, তারা মহিলারা বাজারে আসা নিষিদ্ধ, বা কোনো মহিলা যদি বাজার করতে আসেন তাহলে সেই দোকানদার যেন মহিলাকে কোনো কিছু বিক্রয় না করে তার কাছে। যে এই ঘটনাটি ইতিমধ্যে তাদের বক্তব্য অনুযায়ী যে ভবিষ্যতে পুরো সম্পূর্ণ বাংলাদেশে এই ফতোয়াই জারি করা হবে, যেটি একটি মানে গত 20 বছর ধরে যে দুটো যুযুধান রাজনৈতিক দল ছিল, তাদের মুখ কিন্তু মহিলা ছিল। একজন খালেদা জিয়া, আরেকজন শেখ হাসিনা। একজন অপছন্দ, মানে তুমি একজনকে ফ্যাসিস্ট বলতে পারো, একজনকে সাম্প্রদায়িক বলতে পারো, কিন্তু তারা যে মহিলাটা অস্বীকার করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যটা কোথায়? যে বারবার আমি একটা কথা বলি, সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। বাংলাদেশ আফগানিস্তান যদি হয়ে যায়, এটা বাংলাদেশের সবথেকে বড় দুর্ভাগ্যের হয়। সেই পথেই হাঁটছে না, সত্যি কথা। এবং তার কারণটা কোথায় জানো তো? তার কারণটা হচ্ছে, একটু আগেই তোমাকে অন্য একটা প্রেক্ষিতে বলছে যে যখন তোমাকে ব্যর্থতা ঢাকা দিতে হয়, তখন তোমাকে অজুহাত খুঁজতে হবে। বাংলাদেশ গত 50 বছর ধরে তারা যদি তাদের চাওয়া পাওয়ার হিসেব করতে বসে, তারা কি পেয়েছে, তারা কি অর্জন করেছে, ঠিক পাওয়া বলা উচিত, তারা কি অর্জন করেছে। গত 50 বছর ধরে বাংলাদেশে শিল্প, কি শিল্প? একমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রির থার্ড পার্টি অফশোর ম্যানুফ্যাকচারার। থার্ড পার্টি অফশোর ম্যানুফ্যাকচারার মানে কি? ধরে নাও তুমি একটা বহুজাতিক সংস্থা, তুমি আরেকটা সংস্থাকে দিয়েছো কাজ করতে, তারা বিভিন্ন ছোট ছোট কোম্পানিকে টেন্ডার দিয়েছে। কেন? সস্তায় শ্রমিক পাওয়া যায়, সস্তায় ফ্যাব্রিক পাওয়া যায়, তারা তৈরি করছে। এইটুকু বলা ছাড়া এদের কোনো প্রাপ্তি নেই কি। এবং সেই না প্রাপ্তি হলে যখন, তখন মানুষ কি খোঁজে বলো তো? মানুষ অজুহাত খোঁজে। যে কারণে দেখবে ক্রিকেট খেলায় বাংলাদেশ হারলে বাংলাদেশ কি বলে? আইসিসি চোর, রোহিত শর্মা চোর, ইন্ডিয়া চোর, বিসিসিআই চোর। কিন্তু একবারও ভাবে না যে বাংলাদেশ শুধুমাত্র ভারতের কাছে হয় না, বাংলাদেশ জিম্বাবুয়ের কাছেও কেন হেরে যায়, বাংলাদেশ কেন নিজের খেলাটাকে উন্নত করে না, এটা বাংলাদেশ ভাবে না। এবং এটা বাংলাদেশ না, এটা যে কোনো দুর্বল এবং হেরে যাওয়া মানুষ ভাবে না। বাংলাদেশ বলে, বাংলাদেশের দীর্ঘ সংখ্যক মানুষের বক্তব্য, শেখ হাসিনাকে নাকি দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ষড়যন্ত্র করে সরকারে বসিয়ে রেখেছে। ভোট হাঁটাতোই বাংলাদেশের মানুষের দায়িত্ব। তোমরা যখন তাকে উচ্ছেদ করলে, সেই উচ্ছেদটা অগণতান্ত্রিক পদ্ধতিতে করলে, কিন্তু করলে তো তোমরাই। তাহলে এতদিন ধরে তাকে সহ্য করেছিলে কেন? তার দায় তো আমরা নিতে পারবো না। তোমরা একটা যমুনা ব্রিজ বানিয়েছ, সেই ব্রিজটা বানাবার জন্য যা এস্টিমেট আমরা দেখেছি, সেটা তোমাদের আগামী 1 লক্ষ বছরের, মানে 1 লক্ষ প্রজন্মের তোমাদের একদম শেষ হয়ে গেছে। তোমাদের পুরো ভূখণ্ডটা, মানে বন্দর থেকে শুরু করে সব কিছু চীনের কাছে বন্ধক দিয়ে রেখে দিয়েছ। নিজের পায়ে একটা ইউনিভার্সিটি, বা মানে মোহাম্মদ ইউনুস আজকে অত্যন্ত বিশ্ব নিন্দিত হতে পারেন, কিন্তু মোহাম্মদ ইউনুস বাদ দিয়ে গত 50 বছরে বা গত মানে স্বাধীনতার পর একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তৈরি করতে পারোনি তোমরা। তার দায় কি আমি নেব? এবং দুর্ভাগ্যটা কোথায় জানো তো? এই বাংলাদেশে, এই যে মহিলাদের বাইরের কথা বলছিলাম, আমি তোমার একটা ইন্টারেস্টিং কথা বলছি, হয়তো তোমরাও দেখেছো। বাংলাদেশে যখন এই দুর্ঘটনা ঘটছে, এই ফ্যাসিস্ট ঘটনা ঘটছে, যখন
হাসিনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ রক্তস্নাত হচ্ছে, সব কিছু হচ্ছে, তখন বাংলাদেশে বন্যা হচ্ছে। সেই বন্যার সময় রাস্তায় বাচ্চা বাচ্চা মেয়েরা ত্রাণ সংগ্রহ করতে বেরিয়েছে এবং ত্রাণ সংগ্রহ করছে লালনের গান গেয়ে, জাত গেল বলে একই আজব কারখানা। এই জীবনচর্যা নিয়ে যারা বাসে তারাও বাংলাদেশ, কিন্তু দুর্ভাগ্যবশত তারা হচ্ছে বাংলাদেশের আসল সংখ্যালঘু, যারা মুক্ত মনে বিশ্বাস করে। তারা মুসলিম হতে পারে, তারা হিন্দু হতে পারে, তারা যা কিছু হতে পারে, কিন্তু তারা স্বাধীনভাবে ভাবতে পারে। আচ্ছা দাদা, এই বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আমরা দেখলাম এখানে অর্থাৎ আমাদের দেশেই বঙ্গ বিজেপি বারংবার দাবি করছে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাক, ভিসা বন্ধ হয়ে যাক, চিকিৎসা ভিসা বন্ধ হয়ে যাক, কারণ সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনি কি এই যে বন্ধ করার যে বিষয়টি, এটাকে কি সমর্থন করেন? কারণ ইতিমধ্যে কার্তিক মহারাজ তিনি বলছেন যে 7 দিনের মধ্যে যদি পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে বর্ডার সিল করে দেবেন। কার্তিক মহারাজ বলেছেন। কার্তিক মহারাজের এটা জানা উচিত, বর্ডার সিল করার অধিকার বা দায়িত্ব ভারত সরকার কার্তিক মহারাজকে দেয়নি। আমদানি রপ্তানি বন্ধ হবে কি হবে না সেটা শুভেন্দু অধিকারী দাবি করছে। শুভেন্দু অধিকারী অশিক্ষিত আমি জানি, কিন্তু এতটা অশিক্ষিত আমার ধারণা ছিল না, বা আমি সেটা বিশ্বাস করতেও চাই না। ওর লক্ষ্যটা হচ্ছে পেট্রাপোলে গিয়ে একটু লাফালাফি করবে। ভারতবর্ষের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দেশের থাকবে কি থাকবে না সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তৈরি করে, সেটা একটা কেন্দ্রীয় সংস্থার অধীন। একটু আগেই তুমি তোমার আগের প্রশ্নে বলছিলে না যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে কিনা, শুনলে চমকে যাবে। আফগানিস্তান অর্থাৎ তালিবান শাসকের আফগানিস্তানের সঙ্গে এই মুহূর্তে আমি আর তুমি যখন আলোচনা করছি, তখন আমদানি রফতানির বহরটা শুনবে 2023 সালে, এবং আমার কথা বিশ্বাস করতে হবে না, ওয়েবসাইটে যাও দেখতে পেয়ে যাবে, $700 মিলিয়ন। এটা কার সাথে হচ্ছে? আফগানিস্তানের সঙ্গে, যাদের ওখানে তালিবান আছে। আমরা পাকিস্তানে ক্রিকেট খেলতে যাই না, খুব ভালো কথা, এবং আমরা সবাই সমর্থন করি। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবো কি যাবো না সেটা নিয়ে আমরা একেবারে সকাল বিকেল আগুন জ্বালিয়ে ফেলছি। পাকিস্তানের কোনো ক্রিকেটার IPL খেলতে পারে না, আফগানিস্তান কেন পারে? আফগানিস্তানেও তো তালিবান আছে। আফগানিস্তানের সঙ্গে কেন আমাদের দ্বিপাক্ষিক সিরিজ হয়? বাংলাদেশের সঙ্গে যখন বাংলাদেশে, আমি যদি আমি একটু ক্রোনোলজিটা বোঝাই, বাংলাদেশে যখন আগুন জ্বলছে, মানে শেখ হাসিনা যখন আসছে, আমি খুব ভুল না হলে এটা বোধহয় আগস্ট মাস, 8ই আগস্ট বোধহয়, আমি খুব ভুল না হলে, ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে একটা অর্থহীন দ্বিপাক্ষিক সিরিজ খেললো, টেস্ট ম্যাচ এবং T20 সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে। আমরা বাতিল করতে পারতাম না আমরা? এগুলো কে বাতিল করবে? BCCI এর চেয়ারপারসনের নাম কি? গত 7 দিন আগে পর্যন্ত তার নাম ছিল জয় শাহ, এখন সে ICC চেয়ারপারসন হয়ে গেছে। এবার তুমি বললে যেটা হওয়া উচিত কি উচিত নয়। আচ্ছা, 2, রিগার্ডিং ভিসা বাতিল, অলরেডি অক্টোবর থেকে বলা হয়েছে জরুরি ভিত্তিক ছাড়া বাংলাদেশকে কোনো রকম কোনো ভিসা দেওয়া হবে না। এবার তুমি একটা ঠান্ডা মাথায় একটা জিনিস ভেবে দেখো, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই যে তুমি বন্ধ করে দিচ্ছ বা দিচ্ছ না, যাই হোক না কেন, হোয়াট এভার ইট মাইট বি, তুমি কিন্তু ওখান থেকে যে আক্রান্ত মানুষগুলোকেও তুমি আমার দেশে আসতে দিচ্ছ না। মুক্তিযুদ্ধ যখন হচ্ছে 1971-এর সময় বা তারও আগে যখন দেশভাগ হচ্ছে, সব মানুষ কিন্তু লড়াই করতে পারে না বা করতে চায় না, এবং সে কারণে একটা NRC CA এর মতো আইন তোমরাই বানিয়েছিলে। তোমরা কি বলেছিলে? ওখান থেকে আগত শরণার্থীদের তোমরা নাগরিকত্ব দেবে। তুমি তো আসতেই দিচ্ছ না, তো শরণার্থী কি উড়ে আসবে নাকি ওখান থেকে কি জাম্প মারবে? তাহলে তো সে বেআইনি অনুপ্রবেশকারী হয়ে গেল। ভিসা তুমি এটা বলতে পারো যে সিলেক্টিভলি দেবে কিনা, সেই সিলেকশনটা কারা করবে? না তুমি করবে, না আমি করব, না ক্যামেরাম্যান করবে, না শুভেন্দু অধিকারী করবে। আমার তোমার ট্যাক্সের পয়সায় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে অনেক অফিসাররা আছে, অনেক আমলারা আছে, তারা একটা নথি তৈরি করে, একটা নীতি তৈরি করুক যে এই ক্রাইটেরিয়া থাকলে তবেই সে ভিসা পাবে, না হলে সে ভিসা পাবে না। যে বাংলাদেশি প্লেয়াররা এলো, যে বাংলাদেশি প্লেয়ারদের সঙ্গে বাংলাদেশি ব্রডকাস্টাররা এলো, তাদেরকে আমরা অ্যাভয়েড করতে পারতাম। ওই সিরিজটা না খেললে আমাদের কিছু যেত আসতো না। কিন্তু জেলে দিতে চাইছি, এটা কিন্তু হাসিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার 1 মাস পরের ঘটনা, আগের নয়। অর্থাৎ
মুখে বড় বড় কথা বললে হবে না এবং ওই দৃষ্টি ঘুরিয়ে দিলে হবে না। শুভেন্দু অধিকারীর এগুলো জানা উচিত, কিন্তু এই যে বললাম শুভেন্দু অধিকারী অশিক্ষিত, আমি জানতাম, কিন্তু এতটা অশিক্ষিত এটা আমি জানতাম না এবং আমি সেটা বিশ্বাসও করতে চাই না। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব এই প্রসঙ্গেই। আমরা জানি যে এই একদিন আগেই মুখ্যমন্ত্রী অধিবেশন চলাকালীন বলেছিলেন যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো উচিত, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কিছু মানুষ আমরা দেখলাম যে তা মুখ্যমন্ত্রীকে নিয়েই কুরুচিকর মন্তব্য করছেন। আমার প্রশ্ন এটাই যে কোনো দেশের অশান্তি পরিস্থিতি দেখে যদি কোনো রাজ্যের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চান যে সেখানে শান্তি বজায় থাকুক, তার জন্য শান্তি সেনা পাঠানো হোক, সেটা কি খুব অন্যায়, মানে অন্যায়মূলক কোনো কথা? প্রথম কথা, তুমি যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার এই প্রতিক্রিয়াটা চাইছো, সেই ভদ্রলোক বলতে আমার খুব গায়ে লাগছে। সেই বাংলাদেশের সেই কি ডক্টর আশফাক না কি একজন দেখলাম, তিনি শুধুমাত্র আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, আমার দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে অত্যন্ত কুরুচিকর কথা বলেছেন। একটা কথা এখান থেকে বসে তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে একটা জিনিস একটু বুঝিয়ে দিতে চাই। ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে ইম্পর্টেন্ট শিক্ষা হচ্ছে আমার মুখ্যমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী, তিনি আমারও প্রধানমন্ত্রী। আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমানিত করবার, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানিত করবার অধিকার ভারতবর্ষের বাইরের কারণ নেই। যে মুহূর্তে হবে ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক এবং মানে একজন বাঙালি হিসেবে আমি এই দুটোরই যেরকমভাবে যা প্রতিবাদ করা সম্ভব সেটা আমরা করব, এবং ওই লোকটার বিরুদ্ধে, মানে ওই লোকটার বিরুদ্ধে সত্যি আন্তর্জাতিক স্তরে আমাদের অভিযোগ জানানো উচিত। এক। দুই, যে বলেছে, ওই যে বললাম অশিক্ষা খুব ছোঁয়াচে জিনিস। বাংলাদেশ একমাত্র ঘটনা নয়, শ্রীলঙ্কাতে জাফনার লড়াই হয়েছিল এলটিটির সঙ্গে, ভারতবর্ষ সেখানে শান্তি সেনা পাঠিয়েছিল রাজীব গান্ধীর সময়। 1971-এর যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করি, একটা দেশের ভূখণ্ড পাল্টে দিয়েছিলাম, তার পেছনে অন্য কারণ ছিল। দুই, শুধুমাত্র এটা নয়, মালদ্বীপে কুপ দি রিট্রিট হয়েছিল, সেখানেও রাজীব গান্ধী সেনা পাঠিয়ে সেই জঙ্গি গণ অভ্যুত্থানকে আটকেছিল। কিন্তু দুটো ক্ষেত্রেই যে জিনিসটা ঘটেছিল, মুখ্যমন্ত্রী হয়তো একটা টেকনিক্যাল কথা একটু ভুল বলেছেন, এবং যিনি ওই বাংলাদেশের যে বক্তব্য দিয়েছেন তিনিও অশিক্ষিতের মতো তারা প্রতিক্রিয়া দিয়েছে। মুখ্যমন্ত্রীর টেকনিক্যাল বক্তব্যের ভুলটা হচ্ছে এই যে তোমাকে তিনটে উদাহরণ দেখালাম, 1971-এর যুদ্ধে ভারতবর্ষ সেই দিন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশীদারিত্ব দেখায়নি যতদিন পর্যন্ত না ভারতবর্ষের এয়ারবেস পাকিস্তান আক্রমণ করে। দ্যাট ওয়াজ 4th সেপ্টেম্বর ইফ আই এম নট রং। 4th নভেম্বর ইফ আই এম নট রং। দুই, জাফনা মানে শ্রীলঙ্কার ক্ষেত্রে এবং মালদ্বীপের ক্ষেত্রে যে দুটো উদাহরণ দিলাম, সেই দুটো ক্ষেত্রে সেই দুটো দেশ আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছিল। দেশ সাহায্য না চাইলে কখনো অন্য দেশ সাহায্য দিতে পারে না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি ভারতবর্ষ শান্তি সেনা পাঠাক। মুখ্যমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষকে রাষ্ট্রসংঘে আবেদন করবার জন্যে, শান্তি সেনা পাঠাবার জন্যে, হ্যাঁ সেই আবেদন আমরা করতে পারি। ওই যে বললাম অশিক্ষিত মানুষ, এই অশিক্ষিত মানুষের জানা উচিত। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের এই মুষ্টিমেয় কয়েকজন মানুষ আছেন, উনি আবার আরও তার বক্তব্যে, ওই 1 মিনিটের বক্তব্যে অনেক কথা বলেন যে 14 কোটি মুসলিম মিল ইত্যাদি করে দেবেন। ওনাকে জাস্ট বলে রাখতে চাই, ভারতবর্ষের ভূখণ্ডে 14 কোটির অনেক বেশি মুসলিম আছে এবং তারা আমাদের মতোই আমাদের দেশকে ভালোবাসে। দুই, ভারতবর্ষ ভৌগোলিক অবস্থানটা এমন, বাংলাদেশ হচ্ছে ল্যান্ডলকড, শুধু না, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া লকড কান্ট্রি। একদিকে পশ্চিমবঙ্গ, একদিকে আসাম, একদিকে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা এবং ইত্যাদি রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো থেকে যদি আসা যাওয়া বন্ধ হয়ে যায়, আমদানি রপ্তানির সুবাদে যদি হয়, শুধু বাংলাদেশকে পাকিস্তানে যেতে গেলে, চট্টগ্রাম থেকে যেতে গেলে পুরো ভারত মহাসাগর ঘুরে যেতে হবে। যদি কোনো কারণে ভারতবর্ষ তার নিজের এয়ার ম্যাপটাকে, মানে যেটা এয়ার, মানে
যেটাকে বিমান চলাচলের যে জায়গা সেই সীমা অতিক্রম করতে না দেয়, বাংলাদেশকে সারা পৃথিবী ঘুরে আসতে হবে। বাংলাদেশের এটা বোঝা উচিত যে বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বা যে মানুষরা অত্যাচারিত হচ্ছে, তাদের জন্যে ইউএনও, রেড ক্রস, অ্যামনেস্টি এগুলো মেনে ভারতবর্ষ দৌত্য করতে পারে, ভারতবর্ষ করবে, ভারতবর্ষ অতীতে করেছে। ঠিক আজ থেকে 50 বছর আগে বা 53 বছর আগে এরকমই একটা নভেম্বর ডিসেম্বরের সময় ইন্দিরা গান্ধী রিচার্ড নিক্সনের আত্মসহায়ক কিসিঞ্জারের সঙ্গে যখন কথা বলছি, হেনরি কিসিঞ্জারের সঙ্গে যখন কথা বলি, আমাদের রাষ্ট্রপ্রধানকে আরেকটু সময় দিতে পারতেন। আর রিচার্ড নিক্সন কি বলেছেন, ভারতবর্ষ যদি, এটা মাথায় রাখতে পারছে থেকে 53 বছরের আগের ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষের ভেতর আর্থিক দিক থেকে বা অন্যান্য সব দিক থেকে অনেক রকম সমস্যা হয়েছে। তখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে মাত্র 25 বছর হয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়েও যখন রিচার্ড নিক্সন ওনাকে বলছেন যে ভারতবর্ষ যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায় তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। আমেরিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভারতবর্ষ এবং ইন্দিরা গান্ধী দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাপ বদলে দিয়েছিল। ভারতবর্ষের ওপর এমবার্গো তখন লাগু করা হয়েছিল। সেই এমবার্গোর ফলশ্রুতি হচ্ছে ভারতবর্ষে গ্রিন রেভলিউশন, যেটাকে বলা হয় সবুজ বিপ্লব, করে ভারতবর্ষ তারপর কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়। ভারতবর্ষকে ভয় দেখাতে আসতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। গত 50 বছরে আপনাদের কেন একজন আন্তর্জাতিক মাপের বুদ্ধিজীবী নেই সেটা আপনারা ভেবে দেখুন। আপনাদের ওখানে কেন শিল্পের এরম অবস্থা। আপনারা ভেবে দেখুন শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতে আপনারা কেন এখনও 50 বছর বাদও অন্যান্য প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীল। উচ্চশিক্ষা করতে কেন আপনাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসতে হয়। আপনারা ভেবে দেখুন সদর স্ট্রিট থেকে শুরু করে এই বিস্তীর্ণ জায়গাতে চিকিৎসার জন্য আপনাদের কেন ঘর ভাড়া করে থাকতে হয়। এবং বিশ্বাস করুন এতে কোনো লজ্জার কিছু নেই। আমরা একজন অতিথি বৎসল এবং আমরা একজন দায়িত্বশীল প্রতিবেশীর মতো আমরা আমাদের দায়িত্ব পালন করব। তার কারণ কোথাও না কোথাও আমাদের শিকড়টাও একই জায়গায় জড়িয়ে। আমি আপনাদের যে এত বড় বড় বক্তব্য রাখছি, আমার শিকড় বাংলাদেশের ফরিদপুরে। আমি হয়তো কখনো সেখানে পা রাখিনি, কিন্তু আজকে সেখানে আমার স্বজাতিটা, সেটা যে ধর্মেরই হোক না কেন, অবশ্যই হিন্দুরা আক্রান্ত হচ্ছে। শুধু হিন্দুরা আক্রান্ত হচ্ছে না, ওই যে একটু আগে বললাম যে জাত গেল বলে যে মেয়েটা মাথায় হিজাব পরেই হয়তো ত্রাণ সংগ্রহ করছিল, আজকে সেই মেয়েটাও রাস্তায় নামতে পারছে না। অথচ আপনারা ভেবে দেখুন মুক্তিযুদ্ধ যখন হচ্ছে, ভাষা আন্দোলন যখন হচ্ছে, তখন মেয়েরা কিন্তু একই সঙ্গে বন্দুক নিয়ে রাস্তায় লড়াই নেমেছিল। এটা আপনাদের উত্তরাধিকার, এটা আমাদের উত্তরাধিকার। যে রবীন্দ্রনাথ, যে নজরুলকে নিয়ে আপনি সবাই একই রকমভাবে অহংকারী হই, যে সাবিনা ইয়াসমিনের গান আমরাও ভালোবাসি, তারা সবাই মহিলা এবং তারা কিন্তু নারী স্বাধীনতা নিয়ে। আজকে যদি আপনারা সেই মহিলাদেরকে করেন হিন্দু মুসলিম নির্বিশেষে, তাহলে কিন্তু শুধু আর হিন্দুরা আক্রান্ত থাকলো না, আপনার বাড়ির মা বোনেরা আক্রান্ত হলো। এবং এই আক্রান্ত যখন হবে, ভারতবর্ষ মা দুর্গার দেশ, ভারতবর্ষ চুপ করে থাকবে না। ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। ভারতবর্ষ একই সঙ্গে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষের উত্তরাধিকারকে বহন করে। দরকার হলে আমরা অস্ত্র তুলে নিতে জানি, কিন্তু আমরা জানি সেটা রাষ্ট্রসংঘের মাধ্যমেই করতে হবে এবং সেটা আমরা করব। আমার প্রতিবেশী দেশে আমার সহনাগরিকদের এরমভাবে জ্বলতে আমরা দেব না। এবং এই ব্যাপারে আমি আমার নরেন্দ্র মোদী বা আমার মমতা বন্দ্যোপাধ্যায়, এরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু তারা আমার প্রশাসনিক অভিভাবক। তাদের যে কোনো সিদ্ধান্তে আমি তাদের পাশে রয়েছি। এটাই আমাদের উত্তরাধিকার। জয় হিন্দ, বন্দে মাতারম। আমরা এভাবেই ভারতবর্ষকে আজকে 70 বছর ধরেও এগিয়ে নিয়ে যাচ্ছি, অনেক সমস্যা থাকা সত্ত্বেও। কারণ আমরা প্রতিষ্ঠানকে সম্মান করতে জানি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা নরেন্দ্র মোদীকে হারাতে গেলে আমাদের নির্বাচনে হারাতে হবে। আমরা আপনাদের মতো হাতে অস্ত্র নিয়ে ঘাড় ধরে কাউকে নবান্ন হোক বা রাজভবন হোক বা এখান থেকে নামিয়ে আনি না। আমরা সভ্যতায় বিশ্বাস করি। আশা করব অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওই উল্টো দিকে আছে, তারাও আক্রান্ত, তাদের জন্য আমরা এই আওয়াজটা তুলব।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।